তো তারা আমার প্রতি অতটা ক্রূর ছিল না, আমার হাত সামনে বেঁধেছে। তবে কয়েকবার আমাকে হুমকি দিয়েছে পিছনে হাত, অন্যদের মতো আপনাকে পিছনে হাত বাঁধা হবে। তো যতবার রুমের থেকে এক কদম বাইরে গেলেই উল্টো দিকে আপনার মেডিকেল রুম ছিল, ডাক্তার আসতো, কম্পাউন্ডার আসতো রক্ত নিতে, ব্লাড প্রেশার মাপতে। প্রতিবারই আমাকে চোখ হাত বাঁধা হতো, প্রথম দিকে মুখোশও পরানো হতো, অনেক বলে বলে মুখোশ পরানো হয়েছে, এবং আমাকে গুম কমিশন এবং ট্রাইব্যুনাল থেকে আশ্বস্ত করা হয়েছে অবশ্যই তদন্ত করা হবে। কারণ যে অন্যায় করে এবং যে অন্যায়কে প্রশ্রয় দেয় বা অন্যায় অপরাধীকে সেই যে ঢাকা দেওয়ার চেষ্টা করে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, সেও দোষী। মানে দাদার বাড়ি নানার বাড়ি 14 গোষ্ঠী মিলে এত মশা আপনার ছাড় পোকার কামড় খায়নি যত ছাড় পোকার আমি খেয়েছি ওখানে। আমার বিছানা রক্তাক্ত হয়ে থাকবে ছাড় পোকায়। আমি অনেকবার যে অনুরোধ করেছি। তারপরে 7 বছর পরে এসে আমার খাটটা চেঞ্জ করেছে, আমাকে বেটার তোষক দিয়েছে, বেটার চাদিন দিয়েছে। 7 বছর পর্যন্ত আমাকে ওই খাটের মধ্যে থাকতে হয়েছে। এটা আমি একটা বিবৃতি দিয়েছি, আমি ওখানে আপনার যে ভিডিও ক্লিপগুলি দেখাচ্ছে ওখানে দেখানো হয়েছে। মূলত তারা আলামত নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে। আমি সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি, অনুরোধ করেছি যে এটা তদন্ত করার জন্য, কারা এই আলামত ধ্বংস করে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে, সেটা বের করে তাদেরকে বিচারের আওতায় আনা হতো। যেগুলো পরিবর্তন তারা করেছে সেগুলো হলো ছোট ছোট রুমগুলোর মধ্যে দেয়াল ছিল ওগুলো ভেঙে দিয়ে রুমগুলি বড় দেখানোর চেষ্টা করা হয়েছে। যে জানালাগুলো কালো রং করা হয়েছিল সে কালো রং দিয়ে তারা পরিষ্কার স্বচ্ছ দেখেছে, বাইরে থেকে আলো স্পষ্ট দেখাচ্ছে এবং দেখাচ্ছে। অনেক জানালা গ্রিল পুরো খুলে ফেলেছে। দরজায় 2 স্তর দরজা ছিল, একটা ছিল তার আপনার যে জেলখানায় কয়েদখানা থাকে যেগুলো গ্রিলের দরজা, একটা ছিল লোহার স্টিলের দরজা, দুটা খুলে ফেলে কাঠের দরজা লাগিয়েছে। অনেক জায়গায় রং করেছে, ভেন্টিলেটর ছিল না উপরে, তারা দেয়াল ভেঙে ভেন্টিলেটর লাগিয়েছে। যেটা আপনার নির্যাতন করা হতো, জিজ্ঞাসাবাদ করা হতো, ইন্টারোগেশন করা হতো। পরে টর্চারের যত আলামত ছিল, রড, লাঠি, বিভিন্ন রকম রশি, অ্যাসবেস্টাস বোর্ড যে সাউন্ড প্রুফ করার চেষ্টা করেছিল, এগুলো সব রিমুভ করা হয়েছে। তো এগুলো করার পরেও তারা লুকাতে পারেনি, কারণ মোটামুটি আমি 8 বছর থাকার পরে আস্তে আস্তে ধীরে ধীরে আমি অনেকের কাছে অনেক তথ্য জোগাড় করতে পেরেছিলাম, এবং আমি গুম কমিশনের যে রিপোর্ট দিয়েছিলাম সেটা একটা পেশাদার ড্রাফটসম্যানকে দিয়ে সুন্দরভাবে আমি আইডিয়া আমি বলেছি কোথায় কি রুম ছিল, এবং সে পেশাদার হিসাবে ওইভাবে ড্রাফট করে দিয়েছে। এবং ওনার সাথে ওনারা আগেই প্রথমেই গিয়েছেন, ওনারা সম্ভবত অক্টোবর মাসে ওনারা একবার ভিজিট করে এসে আমাকে বলেছেন যে আমরা ওর সাথে মিল পেয়েছি। এখনো মেন বিল্ডিংটা এরকম রয়ে গেছে, মূল ভবনটা তো রয়েই গেছে। এবং আমি মোটামুটি 8 বছরে যেহেতু দৈনিক আমাকে 7 বার টয়লেটে যেতে হতো, আপনার গোসল, অজু, মুখ হাত ধোয়ার জন্য, তো 7 বার যাওয়া 7 বার আসা, 8 বারে আপনার আমার এই 41,000 বারের মতো হয়েছে আমার 2908 দিনে। তাতে করে আপনার আমার কদম মুখোশ ছিল, কত কদম পরে কলাপসিবল ডোর, কত কদম পরে মানে আপনি যখন টয়লেটে যেতেন বা বাথরুমে যেতেন আপনার কি চোখ বাঁধা থাকতো তখন? হাত বাঁধা, চোখ বাঁধা, এবং প্রাথমিক পর্যায়ে মুখোশও পরানো হতো। আমি অনেক অনুরোধ করে করে মুখোশ পরানোটা বন্ধ করেছি। অধিকাংশ কয়েদিকে শুনেছি পিছনে হাত বাঁধতো। আমাকে যেহেতু আমার এই 8 বছর থাকাকালীন 5 জন ডিজির মধ্যে সম্ভবত 3 জনই আমার ছাত্র ছিল, তো তারা আমার প্রতি অতটা ক্রূর ছিল না, আমার হাত সামনে বেঁধেছে। তবে কয়েকবার আমাকে হুমকি দিয়েছে পিছনে হাত, অন্যদের মতো আপনাকে পিছনে হাত বাঁধা হবে। তো যতবার রুমের থেকে এক কদম বাইরে গেলেই উল্টো দিকে আপনার মেডিকেল রুম ছিল, ডাক্তার আসতো, কম্পাউন্ডার আসতো রক্ত নিতে, ব্লাড প্রেশার মাপতে। প্রতিবারই আমাকে চোখ হাত বাঁধা হতো, প্রথম দিকে মুখোশও পরানো হতো, অনেক বলে বলে মুখোশ পরানো করেছি। তো এই জন্য আমার মোটামুটি কত স্টেপ পরে কতগুলি কি কোন রুম ছিল এগুলো আমার জানা ছিল। আমাকে অনেকবার ইন্টারোগেশন রুমে নিয়েছে, সুপারভাইজার রুমে নিয়েছে, কত পরে এইভাবে আমি একটা স্কেচ করে দিয়েছিলাম। ওই স্কেচের সাথে এখনো হুবহু মিল আছে, কিন্তু ভিতরে ভিতরে অনেক দেয়াল তারা ভেঙে দিয়েছে, ভিতরে দেয়ালে অনেক কিছু লেখা ছিল ওগুলো মুছে দিয়েছে, রুমের টাইলস করেছে, জানালার দেয়াল ভেঙে আপনার ভেন্টিলেটর আছে দেখানো হয়েছে, গ্রিল সরিয়ে ফেলেছে, কাঠের দরজা লাগিয়েছে, কাঠের রং মুছে দিয়ে পরিষ্কার করেছে। আমি দেখিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টাকে যে কাঠের রং মুছে ফেললেও একটা ফ্রেমের ওখানে রংগুলো লেগে আছে, আমি দেখিয়েছি ওনাদেরকে, সরেজমিনে দেখিয়েছি আমি। তো এগুলো যে মুছে ফেলেছে এটাও তো একটা অন্যায়, যে একটা আলামতকে পুরো আলামতকে ধ্বংস করাই অন্যায়। আপনার যতগুলো আমি বললাম এগুলি সবকিছু করাই অন্যায় হয়েছে, এবং যিনি করেছেন তিনি আমি নিশ্চিত যে ইনি অপরাধীকে আড়াল করতে চেয়েছেন। তো আমি ওখানে উপস্থিত ছিলাম আমাদের তখন এই মুহূর্তে যিনি ডিজি আছেন মেজর জাহাঙ্গীর। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনেই জিজ্ঞাসা করেছি, সে আমার অনেক জুনিয়র, যে জাহাঙ্গীর হ্যাভ ইউ ডান ইট?
সে আমাকে বলল, জি না স্যার, আমি এই অবস্থায় পেয়েছি। হুম, জাহাঙ্গীর আগে যে ডিজিডিএফআই ছিল, সে সেও আমার জুনিয়র, জাহাঙ্গীরেরও হয়তো জুনিয়র হতে পারে, আমি জানি না। আমি তাকে ফোন করলাম, সে 12 তারিখে টেক ওভার করেছে। হুম, 5ই আগস্টের পরে 12ই আগস্ট সে আমাকে বলেছে সে দায়িত্ব গ্রহণ করেছে। এবং সে আমাকে বলেছে, এবং আমার যতটুকু মনে হয় হাসপাতাল আমার সাথে গিয়ে দেখাও করেছিল দায়িত্ব গ্রহণের পরে। এবং সে তখন আমাকে বলেছে, এখনো বলেছে, গত 25 দিন রাতে আমার সাথে কথা হয়েছে, যে স্যার আমি যে অবস্থায় পেয়েছি, আমি সেই অবস্থায় এটাকে প্রিজার্ভ করে রেখেছি এবং আমার পরবর্তী ব্যক্তিকে সেই অবস্থায় হ্যান্ড ওভার করে এসেছি। তাহলে এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। এটা আমি ট্রাইব্যুনালকে, গুম কমিশনকে বলেছি তদন্ত করে বের করতে, যে এটা যেন দায়িত্বশীল, কে কার নির্দেশে কারা এগুলো করেছে, বের হুম, করে তাদেরকে বিচার আওতায় আনতে। এবং যদি জেনারেল জাহাঙ্গীর এবং জেনারেল ফয়েজ আমাকে, তখন মেজর জেনারেল ছিলেন, বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ, যদি ওনারা আমাকে সত্য বলে থাকেন, তাহলে সর্বশেষ ডিজি যিনি ছিলেন, ডিজি মেজর আব্দুল হামিদ, উনি তাহলে এটা করে থাকবেন। কারণ আমাকে 5 তারিখে সরানো পর্যন্ত, আমাকে 5 তারিখে রাতে ওই রুম থেকে বের করে নিয়ে গেছে, ছেড়েছে হুম, 7 তারিখ রাত 11টা 50-এ। এই 5 তারিখ পর্যন্ত ওই রুমটা আমাকে, আমি ওই অবস্থায় যে অবস্থা ছিল, অবস্থায় নেই, আশেপাশে যা ছিল সব চেঞ্জ করে ফেলেছে। তো এই জন্য যদি মেজর জেনারেল জাহাঙ্গীর এবং লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ আমাকে সঠিক বলে থাকে, তাহলে মেজর জেনারেল হামিদ এই 1 সপ্তাহের মধ্যে 5 থেকে 12 তারিখের মধ্যে করেছে। আর যদি উনি না করে থাকেন, তাহলে পরবর্তী যারা এসছে তারা সত্য কথা বলেননি, কি বলেননি, এগুলি তদন্ত সাপেক্ষ। আমি তদন্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি, আবার বিবৃতি আমি স্টেট অনুরোধ করবো। এবং আমাকে গুম কমিশন এবং ট্রাইব্যুনাল থেকে আশ্বস্ত করা হয়েছে যে অবশ্যই তদন্ত করা হবে। কারণ যে অন্যায় করে এবং যে অন্যায়কে প্রশ্রয় দেয় বা অন্যায় অপরাধীকে সেই যে ঢাকা দেওয়ার চেষ্টা করে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, সেও দোষী। কম হতে পারে দোষের মাত্রা, কিন্তু সেও কম দোষী। এখন এই আলামত ধ্বংস করে দিয়ে আপনি বলছেন যে আপনি যেটা দেখেছেন আপনি বলেছেন, তো সেই অনুযায়ী করা হবে। কিন্তু আপনি যে 8 বছর সেখানে কাটিয়েছেন, সেই 8 বছরের জীবন আপনার নিশ্চয়ই খুব একই রকম গিয়েছে কিনা আপনার? আমরা বিভিন্ন সাক্ষাৎকারে আপনার শুনেছি যে 8 বছর মানে আপনি একটু ভালো অবস্থায় ছিলেন, অন্যান্য গুম হওয়া নির্যাতিত যারা ব্যক্তি ছিলেন তাদের থেকে একটু ভালো অবস্থায় ছিলেন। কিন্তু আপনার কি সেখানে যারা বন্দী ছিলেন তাদের কারোর সাথে কি আপনার কোনো কথা হয়েছিল কিনা? জি না, সেখানে আমার কথা মুক্তির আগে আমি কে কে আছে না আছে, কোথায় আছে, কে কোন রুম আছে, এগুলি জানার সুযোগ ছিল না, দেখা হওয়া বা কথা হওয়া তো দূরের কথা। আর আপনি দেখুন, আপনাকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ হোটেলে, 6 স্টার 7 স্টার হোটেলে বলেন, আপনাকে একটা রুমে রেখে দেওয়া হয় উইথ অল ফেসিলিটিস, আপনাকে যদি পৃথিবীর আলো বাতাস দেখতে না দেওয়া হয়, আকাশ, চাঁদ, সূর্য, মেঘ, বৃষ্টি দেখতে না হয়, মাটি দেখতে না হয়, সমস্ত পৃথিবীকে বিচ্ছিন্ন করে রাখা হয়, আর মা, স্ত্রী, সন্তান, ভাই বোন, কে কোথায় আছে না আছে, কোনো কিছু জানতে, দুনিয়াতে কি হচ্ছে না ঘটছে, এগুলো কিছু জানতে না দেওয়া হয়। হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক যে আপনি 7 স্টার হোটেলে রাখলো না মাটিতে রাখলো? ডাজ ইট মেক এনি ডিফারেন্স? এই মানসিক নির্যাতনের কি কোনো মানে সীমা আছে? তো অনেকে এগুলি বলার চেষ্টা করছে, এগুলি বলার চেষ্টা করছে। হ্যাঁ, আমি কোরআনের আপনার সূরা বাকারা 2 নম্বর সূরা 42 নম্বর আয়াতে আছে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, জেনে শুনে সত্য গোপন করো না। আমাকে কেউ কেউ বলেছে যে আমি যেন আমার ভালো কি করেছে এটা না বলতে। আমি আল্লাহকে ভয় পাই সবসময়। আমি দুনিয়ার কারো স্বার্থে আমি আল্লাহর ভয় থেকে দূরে যাব না। সেনাবাহিনীর চাকরিতে কোনোদিন করিনি, আর আমি কখনোই করি না। তো আমি বলেছি না, যেটা সত্য সেটাই বলবো। আমি এটাও সমালোচিত হয়েছে, আমি শুনেছি কেউ বলেছে। আমাকে লিভিং স্ট্যান্ডার্ড আমি বলেছি, অন্যদের জন্য ভালো ছিল, আমার রুম বড় ছিল। 2006 বছর পরে তারা আমার রুমের মেঝেটা খুব ভাঙাচোরা ছিল, নর্মাল প্লাস্টারিং ছিল, খুব ভাঙাচোরা ছিল, ওটা তারা প্লাস্টারিং করে দিয়েছে। আমার খাবার স্ট্যান্ডার্ড অন্যদের জন্য ভালো ছিল। এগুলো তো আমি মানে অস্বীকার, আমি মানে হঠাৎ 6 বছর পরে আপনার রুমটা কেন ভালো করে দিল হঠাৎ করে? আহ আমার আমি জানি না এটা কেন করে দিল, এটা তো আমি তাদেরকে জিজ্ঞাসা করিনি, জানতে পারি না। তারাই বলেছে যে আপনি এখানে লিভিং স্ট্যান্ডার্ড, আপনার অসুখ বিসুখ হচ্ছে, আপনার সব বিভিন্ন সময় কাশি হচ্ছে, রুমটা আনহাইজেনিক, ডাক্তার আমাকে বলল। তো আপনার এটাকে আমরা একটু আপগ্রেড করার জন্য আপনাকে কয়েকদিন শিফট করবো। তো এটা একটা হতে পারে যে কর্নেল হাসিন যখন বের হয়ে এসে বলেছে যে, আমি তো আগে জানতাম না, মুক্তির পরে জানতে পেরেছি, এবং আমি জন্য হাসিনকে ধন্যবাদ দিয়েছি। এবং আমি আগেও কর্নেল হাসিনের বহুবার বলেছি, আপনি আমার সাক্ষাৎগুলো ইউটিউবে দেখেন। আমার মূল্যায়নে কর্নেল হাসিন বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে সাহসী অফিসার।
ওনার কৃতিত্ব পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে এবং র্যাবে ওনার যে কৃতিত্ব, বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় কোনো অফিসার নাই ওনার কাছাকাছি। উনি সবচেয়ে বেশি সাহসিকতাপূর্ণ কাজের জন্য পুরস্কার পেয়েছেন, খেতাব পেয়েছেন, 2বার বীর প্রতীক পেয়েছেন, 2বার সেনাপ্রধানের আপনার প্রশংসাপত্র পেয়েছেন, পুলিশ মেডেল পেয়েছেন। ওনার অর্জন অনেক অনেক বেশি। এবং আমি স্পষ্ট ভাবে বলতে চাই, উনি বেরিয়ে এসে, আমি আগেও বলেছি, উনি যে সাহস করে কথা বলেছেন, আমি ওনার জায়গায় থাকলে ওই সাহসটা করতাম না। কারণ ওনার রিস্ক ছিল ওনাকে ধরে নিয়ে আবার ওনাকে গুম করে মেরে ফেলবে, এই রিস্কটা অবশ্যই ছিল। এবং আমাকেও মেরে ফেলতে পারতো, সেটা ভিন্ন কথা। কিন্তু ওনার পক্ষ থেকে বলছি, আমি ওনার জায়গায় থাকলে সত্যি কথা বলছি, আমার এত সাহস হতো না এই ঝুঁকি নিয়ে জনসভা প্রকাশ করা। আমি বেরিয়ে এসে জানতে পারছি এগুলো। তো আমার ধারণা যে উনি বলার কারণে যখন এটা জানাজানি হয়ে গেছে, তখন যেন তারা আমাকে লিভিংস্টনের বেটার করেছে, যেন আমি তাদের বিরুদ্ধে আমার ক্ষোভ কম থাকে। ক্ষোভটা কমানোর জন্য হতে পারে, এটা একটা আমার ধারণা, আমি বলতে পারবো না সঠিক। 6 বছর আগে আপনি কেমন, মানে সরি 6 বছর আপনি কিভাবে ছিলেন? 2 বছর একটা আগে ভাঙাচোরা মেঝে, মানে প্লাস্টারিং করা মেঝে ভাঙাচোরা একটা চৌকি ছিল আপনার। ও চৌকি দিয়েছে আমাকে 7 বছর, চৌকি চেঞ্জ করেছে 7 বছর পরে, আরো 1 বছর পরে চৌকি চেঞ্জ করেছে। মানে লাস্ট 1 ইয়ার আমাকে একটা বেটার খাট দিয়েছে। এই লাস্ট 7 বছর পর্যন্ত একটা চৌকি 3 ফিট বাই 6 ফিট, বালিশ মাথার সামনে পড়ে যাচ্ছে, আর তোষক ছিল 3.5 ফিট, বিছানার চাদর ছিল 3.25 ফিট, মশারি ছিল 3.5 ফিট। আমি সব মেপে মেপে দেখেছি। তো এবং তোষকে আমার মানে দাদার বাড়ি নানার বাড়ি 14 গোষ্ঠী মিলে এত মশা আপনার ছারপোকার কামড় খায়নি যত ছারপোকার আমি খেয়েছি ওখানে। আমার বিছানা রক্তাক্ত হয়ে থাকবে ছারপোকায়। আমি অনেকবার অনুরোধ করেছি। তারপরে 7 বছর পরে এসে আমার খাটটা চেঞ্জ করেছে, আমাকে বেটার তোষক দিয়েছে, বেটার চাদিন দিয়েছে। 7 বছর পর্যন্ত আমাকে ওই খাটের মধ্যে থাকতে হয়েছে। এদিক ফিরলে ওদিক ফেরা যায় না, ওদিক ফিরলে এদিকে ফেরা যায় না। একদিক থেকে আরেকদিকে ফিরে গেলাম, পড়েও গিয়েছি। একদিকে আপনি যদি স্বাভাবিক অবস্থায় বাসায় আমি যেভাবে বিছানায় শুই, একদিক থেকে আরেকদিকে যখন ফিরি আমি স্বাভাবিকভাবে ফিরি, কিন্তু ওখানে আমাকে বডি আস্তে আস্তে লিফট করে করে সরাতে হয়েছে। কারণ একটু বেকালের সরলে পড়ে গিয়েছে, আমার হাত অনেক প্রচন্ড ব্যথা পেয়ে অনেকদিন ভুগেছি আমি। তো এই 3 ফিট একটা জায়গার মধ্যে 6 ফিট খাট চওড়া, যেখানে আমি 5 ফিট 8 ইঞ্চি লম্বা। আমি তো আমি বালিশের মধ্যে মাথা দিয়ে আমার বালিশ ইয়ে থেকে বেরিয়ে যাচ্ছে, খাট থেকে বেরিয়ে যাচ্ছে, আর যদি খাটের মধ্যে বালিশ রাখতে আমার পা বেরিয়ে যাচ্ছে। এইভাবে আমাকে থাকতে হয়েছে। আমার লাইট ছিল যথেষ্ট, কিন্তু রুম অন্ধকার করে ঘুমানোর সুযোগ নাই। বড় লাইট রুমে 24 ঘন্টা জ্বলতো। আর রুমে এত গরম ছিল যে আমার গরমে ঘামতে 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 একবার আমার মানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আমার প্রায় হয়ে যেত। আমি সারা বছর আমাকে লবণের ওষুধ খেতে হতো, কারণ আমার ঘাম এত বেশি হতো। শীতের দিনে শীত বেশি, গরমের দিনে গরম বেশি। এবং একবার সারা শরীরে প্রায় র্যাশ হয়ে যেত, ওষুধ দিয়ে দিয়ে ঠিক করতাম, আবার র্যাশ হতো। আবার আপনার আমার প্রেশার কমে কমে একবার 80-60 হয়ে গেল। আমি দাঁড়াতে পারতাম না, বসতে পারতাম না, চোখ অন্ধকার হয়ে আসতো। এর নানা রকমের সমস্যা দিয়ে থ্রু আউট ভুগেছি। তো আর খাবার দাবার মেনু ভালো ছিল, কিন্তু আপনার মানে ওই 6 বছরও ভালো ছিল মেনু না। মেনু ভালো হয়েছে শেষের দিকে এসে, 7 বছরের পরে এসে মেনু ভালো হয়েছে। আপনার এর আগের মেনু কি আপনার অন্যদের মতোই ছিল, যা মানে আমরা যে বর্ণনাগুলো আমার জানার সুযোগ নেই, কিছু আমি জানার সুযোগ নেই এটা আমার। মানে খাবার গুলো আসলে খুবই, অনেক সময় পোকাও পাওয়া গেছে। তারপরে আমাকে এত নিম্নমানের খাবার দেয়নি, খাবার দেয়নি আমাকে। যে খাওয়ার মুখে দেওয়ার মতো না, অন্যরা সেরকমই বলে দেওয়ার মতো না। আপনার রান্নার মানের কারণে তো তাদেরকে সেই খাবার দেওয়া হয়েছিল। তো আপনাকে মেনুর জন্য না, আপনার মেনু আইটেম মোটামুটি একটা দুটো সবজি দিত। আমাকে মাছও দেওয়া, সেটা মাছ খাইনি আমি। আমাকে মুরগির গোস্ত, ফার্মের মুরগির গোস্ত, ফার্মের মুরগির গন্ধ খেতে পারি না। মাঝে মাঝে খাসির গোস্ত একবার দুবার দেওয়ার চেষ্টা করেছে। আমি বলেছি যে খাসির গোস্ত রান্না করতে পারে না, তার পাঠার গোস্ত মধ্যে গন্ধ। তো যাই হচ্ছে, আমাকে রান্নার মান খুব নিম্নমানের ছিল, এবং যেগুলো খাবার আইটেম রান্না করি, তো ওই আইটেমগুলো খুব নিম্নমানের আইটেম ছিল। মেনু যত ভালোই থাকবে না, যদি আপনার মনে করেন লাউ হয়, লাউ যদি বুড়ো লাউ দেয়, ওটা খেয়ে কোনো মজা লাগবে না। মিষ্টি কুমড়া দেয় বা যে একদম শুকনা যদি দেয়, তাতে কোনো মজা হবে না। যদি রান্না করে দেয় করলা, একদম পুরো কালো মানে কয়লার মতো হয়ে যায়, এগুলো তো খাওয়া যাবে না। তো ওনাদেরকে কি আইটেম দিল আমি জানি না, কিন্তু পোকামাকড় যে একবার পেয়েছে, নিয়মিত বেশি আমি পোকামাকড় পাইনি। তবে পোকামাকড় পেয়েছি, অনেকবার পেয়েছি। প্রতি সপ্তাহে না হলে প্রতি মাসে 1-2 দিন পোকা পেয়েছি। তো আপনার মানে 6 বছর পরে আপনার খাওয়ারও চেঞ্জ হয়ে গেল। তো
এটা হয়েছে 7 বছর। আমার খাবার মান উন্নত করেছে কিছুটা, আমার আহ, চৌকিটা চেঞ্জ করে একটা খাট দিয়েছে। আমি তখন তাদেরকে বারবার বলছি যে আপনারা তোষকটা চেঞ্জ করেন, আমার চৌকি চেঞ্জ করার দরকার নেই। তখন আমি এবার বলেছি আপনারা যদি না দেন আমি কালকে থেকে মাটিতে শুবো, আর 2 দিন দিব আপনাদের সময়, আমি তারপর মাটিতে শুয়ান, হুম। এবং মাটিতে শোয়ার পরে যদি আমার কোনো অসুস্থতা হয় এর জন্য আপনারা দায়ী থাকবেন। তখন তারা এটা চেঞ্জ করেছে।